লাইফ সায়েন্স ক্লাস 9-10-এর যে পেপারটি ছিল সেখানে কিছু আনসার কি এসএলএসটি যেটা পাবলিশ করেছে এসএলএসটির জন্য এসএসসির ওয়েবসাইটে, সেখানে অনেকের অনেক ডাউট হচ্ছে। তো দু একটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। যেমন এটা সেট এ কোশ্চেন নাম্বার 20, যেখানে বলেছে লস অফ বায়োডাইভার্সিটি বা বাংলাতে বলেছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ, সেটা কি হবে, বা ইংলিশে যেটা লেখা আছে বায়োডাইভার্সিটি লস অকার্স ডিউ টু রিজনস গিভেন বিলো। তো এখানে আনসার কিতে যেটা দিয়েছে সেটা হচ্ছে অপশান ডি, যেটা অ্যালেন স্পিসিস ইনভেশন বা বাংলাতে দাঁড়াচ্ছে বহিরাগত প্রজাতির আগমন। এবার বায়োডাইভার্সিটি লসের কারণ এটা কিন্তু চারটে অপশানই কিন্তু ঠিক হওয়ার কথা। এই চারটে অপশানেরই একসাথে একটা নাম দেওয়া হয়েছে যেটাকে বলা হয়েছে এভিল কোয়াড্রেট। ডায়মন্ড বলে একজন সায়েন্টিস্ট এটা বলেছিলেন। তো আমি রেফারেন্সটা আপনাদের সবাইকে দেখাবো। রেফারেন্সটা আমরা এনসিটির বই থেকে নিতে পারি কিংবা কোনো রিসার্চ পেপার আমরা ফলো করতে পারি যেখানে এভিল কোয়াড্রেট সম্পর্কে বলা আছে। এটা হচ্ছে এনসিটি বইয়ের আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, যেহেতু এনসিটি বইটা ন্যাশনাল কারিকুলামে ইউজ হয় ক্লাস 11-12 এবং নিট লেভেলের। তো এটাকেও অ্যাজ এ রেফারেন্স যখন চ্যালেঞ্জ করবেন আপনারা এটা দিতে পারেন। এটা যেহেতু ন্যাশনাল কারিকুলাম এডুকেশন কারিকুলামের অন্তর্ভুক্ত একটি বই, তাই জন্য এই বইটার ভ্যালু অবশ্যই থাকবে এবং চ্যালেঞ্জ করা যাবে এই রেফারেন্সটা নিয়ে। তো এখানে দেখুন কজ অফ বায়োডাইভার্সিটি লসেস, এখানে আমি মার্ক করে রেখেছি দেয়ার আর 4 মেজর কজেস, যেটাকে বলা হয় এভিল কোয়াড্রেট। এবার প্রথম পয়েন্টে লিখেছে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ বায়োডাইভার্সিটি লস ড্রাইভিং অ্যানিমালস অ্যান্ড প্লান্টস টু এক্সটিংশন। তো প্রথম পয়েন্টেই সেটা বলা আছে, আর বাকি যে অপশানগুলো ওখানে ছিল সেগুলো কিন্তু নেক্সট অপশানে এখানে দেওয়া আছে। তাই চারটেই সঠিক অ্যান্সার হতে পারে, কিন্তু সব থেকে বড় সড়ো কারণ মানে যদি বলা হয় এদের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ড্রাইভিং ফ্যাক্টর যদি বলা হয় তাহলে কিন্তু হ্যাবিটেট লসটাই হওয়ার কথা। এবার এটা একটা রিসার্চ পেপারের আর্টিকেল আমি খুললাম, যেখানে এটাও রেফারেন্সে আপনারা দিতে পারেন। এই রেফারেন্সটা স্টকওয়েলের একটা লেখা একটা রিভিউ, সেখানে দেখুন এটাকেও লিখতে পারেন, কিংবা এই যে এখানে বলেছে কন্টেম্পোরারি ইভলিউশন অ্যান্ড এভিল কোয়াড্রেট, এই লেখাটা একবার দেখুন। ডায়মন্ড কয়েন্ড দ্য টার্ম এভিল কোয়াড্রেট টু রেফার to the most important anthropogenic factors that cause contemporary extinction: overharvesting, habitat fragmentation, degradation, exotic species and chains of extinction, যেটাকে আরেকটা co-extinction হয়। So the first three factors currently seem most important in their association with extinction risks and are also likely to be potent agent of selection. So এরকম অসংখ্য রিসার্চ পেপার গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো একটা একটা করে ধরে ধরে রেফারেন্স দিয়ে এটাকে চ্যালেঞ্জ করলে আমার মনে হয় এই কোশ্চেনটাতে হ্যাবিটেট লসটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কারণ যেটা হয়ে দাঁড়ায় আর কি বায়োডাইভার্সিটি লসের। তো সেটা মোস্ট কারেক্ট আনসার হওয়ার কথা, কিন্তু অপশানের মধ্যে বাকি তিনটে অপশনও ভুল নয়, এখানে চারটে অপশনই কারেক্ট। এমন একটা কোশ্চেন দিয়েছে যেখানে বলে দেয়নি কোশ্চেনের মধ্যে, কোশ্চেনটা আমি আবার পড়ছি, কোশ্চেনের মধ্যে বলে দেওয়া নেই যে মোস্ট ইম্পর্ট্যান্ট কজ কোনটা। তাই যেহেতু বলে দেওয়া নেই তাই কিন্তু এটা আনসার সব কটা অপশনই হবে। তাই যে যে অপশানটা করেছেন সবার কারেক্ট হওয়ার কথা। এটা তো আমার মনে হয় গ্রেস মার্ক দেওয়া উচিত সবাইকে, ওয়েস্ট বেঙ্গলের সবাইকে এই কোশ্চেনটার ওপরে। এবার নেক্সট কোশ্চেন আরেকটা তারপরেই রয়েছে কোশ্চেন নাম্বার 21, এটা নিয়েও খুব কনফিউশন হয়েছে। বলেছে নিম্নলিখিত কার মধ্যে পলিপ দশা থাকে না। ইংলিশে বলেছে হুইচ গ্রুপ ডাজ নট কন্টেন পলিপ স্টেজ। তো অনেকে স্কাইফোজোয়া করেছে, অনেকে ক্যালকেরিয়া করেছে। তো এখানে বলতে হবে প্রথম যে তিনটে
অ্যান্থোজোয়া, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া এরা নিডেরিয়ার অন্তর্ভুক্ত প্রাণী, আর ক্যালকেরিয়া হচ্ছে পরিফেরার অন্তর্ভুক্ত প্রাণী। তো স্কাইফোজোয়াতে যে পলিপটা থাকে না একেবারে সেটা কিন্তু নয়, রিডিউসড পলিপ অনেক বইয়ে অনেক রিসার্চ পেপারে পেয়ে যাবেন আপনারা। স্কাইফোজোয়াতে যে পলিপটা থাকে, যেটা জেলিফিশ উদাহরণ আমরা পড়ি, তাদের রিডিউসড পলিপ থাকতে পারে বা থাকবে না। এখানে যদি ক্যালকেরিয়া অপশানটা না দিত তাহলে কিন্তু স্কাইফোজোয়া উত্তর হয়ে যেত, আরেকটা অন্য কোনো অপশান যদি দিয়ে দিত তাহলে হয়ে যেত। কিন্তু এখানে ক্যালকেরিয়া যেটু দিয়েছে এটা পরিফেরা এবং এদের মেটাজেনেসিস কোনোভাবে দেখা যায় না, এদের পলিপ মেডুসা আলাদা করে দশা নেই। তাই এইখানে কিন্তু পলিপ মেডুসার গল্পটা নেই যার ক্ষেত্রে, সেটাই বেস্ট আনসার হওয়ার কথা, যেটা পরিফেরার অন্তর্ভুক্ত ক্যালকেরিয়া। তাই এইখানে কিন্তু ক্যালকেরিয়া অপশানটা দিয়ে বিপদটা করেছে, সবাই ভুলটা করেছে। স্কাইফোজোয়া আনসার হবে, অ্যাকচুয়ালি হবে না সেটা বলছি না, কিন্তু মোস্ট কারেক্ট আনসার এখানে ক্যালকেরিয়া, এবং এটা আনসার কিতে ক্যালকেরিয়ায় দেওয়া আছে। তাই এটা চ্যালেঞ্জ করলে জানি না কতটা লাভ হবে, তবে চ্যালেঞ্জ করার সুযোগ যেহেতু প্রত্যেকটা ক্যান্ডিডেটের আছে, আমি তো বলবো সবাইকে চ্যালেঞ্জ করতে, যার যেখানে সমস্যা হবে, এবং প্রতিটা কোশ্চেনে আপনাদের চ্যালেঞ্জ করার অধিকার আছে, কেন করবেন না। 100 টাকা দিচ্ছে, যদি মনে করেন যে আমার 2টো কোশ্চেন আমি চ্যালেঞ্জ করে দেখি, আপনি একটা লজিক দেখাবেন, একটু গুগলে রিসার্চ পেপার ঘাঁটবেন, তবে অবশ্যই আমি বলবো স্ট্যান্ডার্ড কিছু বই, মেডিকেল সায়েন্সের বই, জুলজি অনার্সের বই, সেগুলোকে রেফারেন্স হিসেবে দেবেন, বা কোনো রিসার্চ পেপার যদি হয়, কোনো রিভিউ আর্টিকেল যদি হয়, হ্যাঁ, রেফারেন্সটা যেন সলিড হয়, এরকম নয় যে রেফারেন্সটাই আপনার কোনো বেস নেই, তাহলে কিন্তু আপনার চ্যালেঞ্জ ক্যান্সেল হয়ে যাবে। তো এইখানে সবাই বলছে এই কোশ্চেনটা 2016 এসএলএসটিতেও, ফার্স্ট এসএলএসটি যেটা ক্যান্সেল হয়ে গেছে সেটা তো এসেছিল, এবং সেখানে স্কাইফোজোয়া আনসার দিয়েছে, কিন্তু আপনারা দেখবেন সেখানে ক্যালকেরিয়া অপশানটা নেই। ক্যালকেরিয়া অপশানটা যেহেতু এখানে দিয়ে দিয়েছে, তাই এই ক্ষেত্রে বেস্ট আনসার কিন্তু ক্যালকেরিয়া হচ্ছে। আর অ্যাজ সাচ খুব একটা বাকি প্রশ্নগুলোতে সমস্যা নেই, তাও অনেকে কিছু চ্যালেঞ্জ করবে আরও কিছু প্রশ্নে, হ্যাঁ, আমার তো মনে হয়নি আর বাকিগুলোতে চ্যালেঞ্জ করার মতো কোনো আনসার কিতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে। আনসার কি বাকিগুলোর জন্য সব ঠিকই আছে বলেই আমার মনে হয়েছে, বাকিগুলো সবই ঠিক আছে, আপনারা তাও একবার দেখে নেবেন। হ্যাঁ, এই কোশ্চেনটাতে একটু সমস্যা হয়েছে অনেকের। কোশ্চেন নাম্বার 48, এটা সেট এ, বলেছে ব্যাকম্যান বান্ডিল ক্যারিজ কার্ডিয়াক ইম্পালস ফ্রম, এটা কোথা থেকে কোথা। তো এইটার জন্য কিন্তু রেফারেন্স আমি দেখেই বলছি, এটা আমি মেডিকেল ফিজিওলজির সেম্বুলিঙ্গামের বই দেখলাম, আমি গ্যানংয়ের যে বিখ্যাত ফিজিওলজির বই সবাই পড়ে সেই বইতেও দেখলাম। এটা কিন্তু এসএ নোট থেকে এভি নোট কারেক্ট আনসারই হবে, এবং এটাই আনসার দেওয়া আছে। আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেম্বুলিঙ্গামের বইটা, যেখানে এসএ নোট এখানে লেখা, এই যে এই লেখাটা দেখুন, পেজ নাম্বার 186, এটা সেম্বুলিঙ্গামের বই। এখানে লেখা আছে 3 নম্বর অপশানে দেখুন, ইন্টারনোডাল কন্ডাকশন পাথওয়ে, প্রথমে দিয়েছে অ্যান্টেরিয়র ইন্টারনোডাল পাথওয়ে অফ ব্যাকম্যান লিভস anterior end of AC node and passes anterior to the superior vena cava opening. It then descends on the atrial septum and ends in the AV node. তারপরে মিডল ইন্টারনোডাল পাথওয়ে অফ উইং ব্যাক, আর তো আমার দরকার নেই। তো ব্যাকম্যানটা কিন্তু এখানে দেখুন সেম্বুলিঙ্গাম ঠিকই বলেছে। আবার আরেকটা বই, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 7টার বই, এখানেও দেখুন এটি এসএ নোড থেকে উৎপন্ন হয়ে ঊর্ধ্ব মহাশিরাকে বেষ্টন করে অগ্রসর হয় এবং 2টি শাখায় বিভক্ত হয়। একটি শাখা বাম অলিন্দে বিস্তার লাভ করে, আর এটি এসএ নোড থেকে বাম অলিন্দে হৃৎস্পিণ্ডন বিস্তারের প্রধান সঞ্চালন পথ। অন্য শাখাটি নিচের দিকে বেঁকে আন্ত অলিন্দ প্রাচীরের নিচে বিস্তার লাভ করে এভি নোডের সামনের দিকে মিলিত হয়। সুতরাং এটা এসএ নোড টু এভি নোড, আর ভুল বলে মনে হয় না। এটাকে চ্যালেঞ্জ করে, অবশ্যই চ্যালেঞ্জ, আবারও বলছি, চ্যালেঞ্জ যাদের ইচ্ছে হবে
অবশ্যই করা উচিত। তো এটার আমি রেফারেন্স দিলাম, যেখানে কয়েকটা ভুল কিন্তু মনে হচ্ছে না। বাকি আর অ্যাজ সাচ কোনো প্রশ্নে চ্যালেঞ্জ করার মতো ছিল না। হ্যাঁ, এটা আবার অনেকে বলেছে, এই যে লার্ভা অবস্থায় জননের সক্ষম দশাকে বলা হয় পিডোজেনেসিস আর নিওটিনের মধ্যে সবার কনফিউশন হচ্ছে। রিপ্রোডাকশন ইন লার্ভাল স্টেজ ইজ কল্ড পিডোজেনেসিস না নিওটিনি। তো এখানে লার্ভাল স্টেজে যদি জনন হয়ে যায় তাহলে সেটাকে পিডোজেনেসিস বলে। এটা ম্যাক্সিমাম রেফারেন্স এটার জন্য পেয়ে যাবেন। আর বড় অবস্থায় যদি লার্ভার বৈশিষ্ট্যগুলোকে কেউ ধরে রাখে, রিটেন করে, তাহলে সেটাকে বলে নিওটিনি। তো এটা কিন্তু পরিষ্কারভাবে বিভিন্ন বইয়ে লেখা আছে বা রেফারেন্স বইয়েও লেখা আছে। এবারে দু একটা বই আমি অনেকে দেখলাম, যেমন মনে হয় সম্ভবত একটা ইকোলজির বইয়ে না কোথায়, নিওটিনিতে স্যালামেন্ডারের উদাহরণ দিয়ে লেখা রয়েছে যে রিপ্রোডাকশন ইন লার্ভাল স্টেজটাকে নিওটিনি বলে। তো যারা এটা দেখেছেন তারা সঠিকভাবে বইটার নাম, লেখকের নাম দিয়ে চ্যালেঞ্জটা অবশ্যই করবেন, ভুলবেন না চ্যালেঞ্জ করতে যারা নিওটিনি আনসার করেছেন। সেক্ষেত্রে রেফারেন্সটা দিয়ে আমার যদি কাজে লাগে অবশ্যই নাম্বার দেওয়া যাবে, সেটা হয়তো এসএসসি ভেবে দেখবে। আর পিডোজেনেসিস যারা আনসার করেছেন, সেটা তো ম্যাক্সিমাম বইয়ে লেখা পিডোজেনেসিস, তো এটা নিয়েও সমস্যা হওয়ার কথা নয়। তো দেখা যাক এখন এসএসসি কী ডিসিশন নেয়। আর বাকি প্রশ্নে হিউমারাল ইমিউনিটি, বি সেল, এগুলো তো আর বলার কিছু নেই, এগুলো সব ঠিকঠাকই আছে। তো ম্যাক্সিমাম কোশ্চেনের আমি আরেকবার দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 1 থেকে। আশা করছি না আর কোনো চ্যালেঞ্জ করার মতো কোশ্চেন রয়েছে। এগুলোতে চ্যালেঞ্জ খুব একটা হবে না, কেউ করবেও বলে মনে হয় না। এগুলো সব ঠিকঠাক আছে, এগুলো আনসার ঠিক দিয়েছে। এই কোশ্চেনটাতে অনেকে উৎসেচকের যে প্রশ্নটা, এটাতেও অনেকে চ্যালেঞ্জ করতে পারে। এখানে অসমোলারিটি অফ দ্য মিডিয়াম দিয়েছে, এটাও কিন্তু আমি রেফারেন্স অনেক পেয়ে যাবেন, যেখানে কিন্তু উৎসেচকের সক্রিয়তা নির্ভর করে, মানে ফ্যাক্টর, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় অনেক সময়, যেটা এনজাইম অ্যাক্টিভিটিকে ইনফ্লুয়েন্স করতে পারে। এটাও কিন্তু ইনফ্লুয়েন্স করে অ্যাকচুয়ালি। আবার অনেকে প্রোডাক্ট কনসেন্ট্রেশন করেছেন আমি জানি। প্রোডাক্ট কনসেন্ট্রেশন আবার অ্যালোস্ট্রিক এনজাইমের ক্ষেত্রে মানে অনেক সময় ফিডব্যাক ইনহিবিশন দিয়ে থাকে। তো প্রোডাক্ট যেটা তৈরি হলো সেটা এনজাইমের ফাংশনটাকে একটু ইনহিবিট করে, কাজ করতে দেয় না। প্রোডাক্টটাকে যদি আমরা মার্কেট থেকে সরিয়ে নিই তাহলে আবার তার এনজাইমেটিক ফাংশনটা চালু হয়ে যায়। তো প্রোডাক্ট তো শিওরলি ইনফ্লুয়েন্স করে, সাবস্ট্রেট তো করবেই, প্রোডাক্টও করে, পিএইচও করে, অসমোলারিটি অফ দ্য মিডিয়ামও করে। তো এই ক্ষেত্রে যে কী আনসার হবে এটা সবাই কনফিউশনে আছেন। তো অসমোলারিটির আনসারটা এসএসসির তরফ থেকে দেওয়া হয়েছে, এটাও অনেকে চ্যালেঞ্জ করতে পারে। তো আপনারা দেখবেন অবশ্যই, ইন্টারনেটে ভালো করে পড়ে দেখবেন। রেফারেন্স আমি আগেও বলছি, আবারও বলছি, সেটা হচ্ছে রিসার্চ পেপার দিতে হবে, রিভিউ দেবেন, বা কোনো বিখ্যাত বই যেটা মেডিকেল সায়েন্সে পড়ানো হয়, গ্র্যাজুয়েশনে পড়ানো হয়, সেই বইয়ের রেফারেন্স দিয়ে চ্যালেঞ্জটা করবেন। থ্যাংক ইউ সো মাচ।